আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, দাম্পত্য জীবন মানেই তো ভালোবাসা, বোঝাপড়া আর একসাথে বেড়ে ওঠার এক চমৎকার যাত্রা, তাই না? কিন্তু বাস্তব জীবনে এই যাত্রাপথে মাঝে মাঝে মেঘ ঘনিয়ে আসাটা একদমই স্বাভাবিক। মতবিরোধ বা কলহ প্রতিটি সম্পর্কেরই একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আসল বিষয় হলো এই কলহগুলোকে ঠিক কিভাবে মোকাবেলা করা হচ্ছে। আজকের এই এক্সপ্লেনারে আমরা ইসলামী মধ্যস্থতা বা ইসলামিক মিডিয়েশনের নীতিগুলো ব্যবহার করে কিভাবে দাম্পত্য সমস্যাগুলোর সমাধান করা যায় তার একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। এখানকার মূল লক্ষ্যই হল দাম্পত্য জীবনের এই পরীক্ষাগুলোকে আধ্যাত্মিক চরিত্র গঠনের এক চমৎকার সুযোগে পরিণত করা। তো চলুন শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন খুব দ্রুত দেখে নিই আজকের এই সেলফ পেসড লার্নিং মডিউলে আমরা কি বিষয় কভার করতে যাচ্ছি। প্রথমত, আধ্যাত্মিক ভিত্তি। দ্বিতীয়ত, আবেগ নিয়ন্ত্রণ। তৃতীয়ত, মধ্যস্থতার রূপরেখা। চতুর্থ অংশে থাকছে প্রত্যাশা নিয়ে একটি চমৎকার কেস স্টাডি। পঞ্চম অংশে আমরা জটিল কলহ নিয়ে কথা বলবো এবং সবশেষে থাকছে নির্দেশিত অনুশীলন বা গাইডেড প্র্যাকটিস। শুরু করছি আমাদের মডিউল 1 দিয়ে, আধ্যাত্মিক ভিত্তি। চলুন দেখে নিই ইসলামী দৃষ্টিকোণ থেকে দাম্পত্যের মূল ভিত্তিটা আসলে কি। যে কোনো সমস্যার সমাধানে প্রথম ধাপই হল তার গভীরে থাকা বিশ্বাস এবং উদ্দেশ্যকে পরিষ্কার করা। পবিত্র কোরআনের সূরার রুমের ২১ নম্বর আয়াতটি এক্ষেত্রে একটি চমৎকার ভিত্তি স্থাপন করে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দাম্পত্য সম্পর্ক মূলত প্রশান্তি, ভালোবাসা এবং দয়ার এক পবিত্র বন্ধন। খেয়াল করে দেখুন, যখনই কোনো মতবিরোধ দেখা দেয় তখন এই মৌলিক বিষয়টির কথা স্মরণ করা অত্যন্ত জরুরি। বিয়ে শুধু একটি আইনি চুক্তি নয়, এটি মূলত একটি গভীর আধ্যাত্মিক প্রতিশ্রুতি। এখন সবর বা ধৈর্যের সংজ্ঞাটি একটু নতুনভাবে জানা প্রয়োজন। ধৈর্য বলতে সাধারণত আমরা কি বুঝি? মুখ বুজে চুপচাপ কষ্ট সহ্য করে যাওয়া, তাই তো? কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে ধৈর্য বা সবর হল একটি সম্পূর্ণ সক্রিয় বা অ্যাক্টিভ প্রক্রিয়া। এটি কোনোভাবেই কেবল নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়, বরং এটি হল প্রতিকূল পরিস্থিতিতেও নিজের আধ্যাত্মিক শৃঙ্খলা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদী দাম্পত্য স্থিতিশীলতার জন্য কাজ করে যাওয়া। নিষ্ক্রিয় অপেক্ষা এবং সক্রিয় আধ্যাত্মিক শৃঙ্খলার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় একটু ভেবে দেখুন। নিষ্ক্রিয় অপেক্ষা মানে হল কেবল একটি খারাপ পরিস্থিতি শেষ হওয়ার জন্য হাত গুটিয়ে বসে থাকা, যা দিন শেষে কেবল হতাশাই বাড়ায়। অন্যদিকে সক্রিয় আধ্যাত্মিক শৃঙ্খলা মানে হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং দাম্পত্য জীবনের এই কঠিন সময়গুলোকে নিজেদের চরিত্র ও মানসিকতা উন্নত করার একটি মাধ্যম হিসেবে কাজে লাগানো। এবার চলুন মডিউল 2-এ যাই, যেখানে আমরা কথা বলবো আবেগ নিয়ন্ত্রণ বা ইমোশনাল রেগুলেশন নিয়ে। ঝগড়া বা বিবাদের সময় আবেগ চরমে পৌঁছানোটা খুবই সাধারণ একটা ব্যাপার। রাগের মাথায় আমরা অনেক কিছুই বলে ফেলি, যা পরে অনুশোচনার কারণ হয়। কথা বলার আগে এই আকস্মিক আবেগ নিয়ন্ত্রণ করার জন্য একটি দারুণ পর্যায়ক্রমিক ফ্রেমওয়ার্ক আছে, যা মূলত নবীজির শিক্ষা থেকে অনুপ্রাণিত। প্রথমেই থামতে হবে এবং গভীরভাবে শ্বাস নিতে হবে। এরপর শারীরিক অবস্থান পরিবর্তন করতে হবে, যেমন দাঁড়িয়ে থাকলে বসে পড়া। আর তারপরও রাগ না কমলে উজু করা বা নামাজ পড়া এবং সব শেষে নীরব আত্মবিশ্লেষণ করা। এই ছোট ছোট পদক্ষেপগুলো রাগের আগুনকে নিভিয়ে দিতে জাদুর মতো কাজ করে। আর এই নীরবতার বিষয়টি দারুণভাবে প্রতিফলিত হয় ইমাম আহম্মদ ইবনে হাম্বলের একটি ঐতিহাসিক দৃষ্টান্তে। জানেন কি, তার ৩০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো ঝগড়াই হয়নি। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যখনই একজন রেগে যেতেন তখন অপরজন সম্পূর্ণ নীরব থাকতেন। এই ইচ্ছাকৃত সাময়িক বিরতি বা নীরবতা যে কোনো উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করার এক অসাধারণ উপায়। এগিয়ে যাচ্ছি মডিউল 3-এর মধ্যস্থতার রূপরেখা বা মিডিয়েশন ফ্রেমওয়ার্ক। যখন স্বামী স্ত্রী নিজেরা সমাধান করতে পারেন না, তখন কি করণীয় সেটাই আমরা এখানে দেখব। সব ঝগড়ার জন্যই কি বাইরের মানুষের দরকার আছে? উত্তর হলো একদমই না। সমস্যাটি ঠিক কোন পর্যায়ের তার চিহ্নিত করাটা সবচেয়ে জরুরি। দৈনন্দিন ছোটখাটো ভুল বোঝাবুঝি বা ঘর্ষণগুলো স্বামী স্ত্রী নিজেদের মধ্যেই প্রতিদিনের ক্ষমার মাধ্যমে সমাধান করতে পারেন। কিন্তু যখন সমস্যাটি দীর্ঘস্থায়ী হয়, আস্থার গভীর সংকট দেখা দেয়, ঠিক তখনই একজন বাইরের নিরপেক্ষ পারিবারিক মধ্যস্থতাকারী বা কমিউনিটি লিডারের প্রয়োজন হয়। এ পার্থক্যটা বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।
বাইরের মানুষের হস্তক্ষেপের বিষয়ে পবিত্র কোরআনের সূরা নিসার ৩৫ নম্বর আয়াতটি সরাসরি দিক নির্দেশনা দেয়। এখানে দুই পরিবার থেকে দুজন সালিশ বা বিচারক নিযুক্ত করার কথা বলা হয়েছে। তবে এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি জোর দেয়া হয় গোপনীয়তার উপর। যারা মধ্যস্থতা করবেন তারা সম্পূর্ণ গোপনীয়ভাবে সেশনগুলো পরিচালনা করবেন এবং দম্পতির সম্মান ও প্রাইভেসি যেন শতভাগ বজায় থাকে তা নিশ্চিত করবেন। এখন যখন একটা স্ট্রাকচার্ড আলোচনা হবে, কলহ এড়াতে কিছু গ্রাউন্ড রুলস বা নিয়ম তো মানতেই হবে, তাই না? রাহমা ইনস্টিটিউট এমন কিছু চমৎকার নিয়মের কথা বলে, যেমন দুই পক্ষেরই সমান সুযোগ থাকতে হবে, একে অপরের কথায় কোনোভাবেই বাধা দেওয়া যাবে না এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। সবচেয়ে বড় কথা, অতীতের কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে ভবিষ্যতের সমাধানের দিকে ফোকাস করতে হবে। এখানে শুধু ফ্যাক্ট নয়, একে অপরের অনুভূতিকেও স্বীকৃতি দেওয়াটা সমান জরুরি। তথ্য তো অনেক হলো, এবার আসা যাক মডিউল 4-এ, কেস স্টাডি প্রয়োগ। চলুন একটা বাস্তব উদাহরণের মাধ্যমে এই নিয়মগুলোর প্রয়োগ দেখি। বিশেষ করে নবদম্পতিদের ক্ষেত্রে এটি একটি খুব সাধারণ চিত্র। ধরা যাক একটা রিয়েল লাইফ সিনারিও, যেখানে স্বামী বা স্ত্রী একে অপরের কাছে অনেক কিছু আশা করেন কিন্তু মুখে কিছুই প্রকাশ করেন না। এই না বলা এবং অবাস্তব প্রত্যাশাগুলো একসময় চরম ক্ষোভের জন্ম দেয় এবং এক পর্যায়ে দুজনের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ পুরোপুরি ভেঙে পড়ে। একজন দক্ষ মধ্যস্থতাকারী ঠিক এই জায়গাটিতেই কাজ করেন। তিনি স্বামী স্ত্রী উভয়কেই সাহায্য করেন নিজেদের ঘাটতিগুলো বুঝতে এবং প্রত্যাশাগুলোকে যুক্তিসঙ্গত করতে। এই ধরনের পরিস্থিতিতে একটা দারুণ টুল হতে পারে রিফ্লেক্টিভ জার্নালিং। দম্পতিদের নিজেদের কাছে এই প্রশ্নটি করা উচিত, যখন আমার আশা পূরণ হয় না তখন ঠিক কোন জিনিসটা আমাকে রাগিয়ে দেয়। প্রতিক্রিয়া দেখানোর আগে এই আত্মবিশ্লেষণের মাধ্যমে খুব সহজেই নিজেদের আবেগের ট্রিগারগুলো চিহ্নিত করা যায়। আর একবার ট্রিগার চিনে ফেললে অপরকে দোষারোপ করার প্রবণতাও ম্যাজিকের মতো কমে যায়। আমাদের পঞ্চম মডিউলটি খুবই সংবেদনশীল একটি বিষয় নিয়ে, জটিল কলহ। অনেক সময় বাইরের বিভিন্ন প্রভাব, যেমন শ্বশুরবাড়ির হস্তক্ষেপ বা ভিন্ন কালচারের কারণে দাম্পত্য জীবন বেশ জটিল হয়ে ওঠে। এই সংবেদনশীল সমস্যাগুলো মোকাবেলার জন্য একটি 4 ধাপের গাইডলাইন রয়েছে। প্রথমত, পরিবারের মধ্যে যে একটি যৌথ বন্ধন তৈরি হয়েছে তাকে মন থেকে সম্মান করতে হবে। দ্বিতীয়ত, সবার কথা মনোযোগ দিয়ে এবং নিরপেক্ষভাবে শুনতে হবে। তৃতীয়ত, অত্যন্ত কোমলভাবে কিন্তু দৃঢ়তার সাথে নিজেদের একটি সুস্থ সীমানা বা হেলদি বাউন্ডারি তৈরি করতে হবে। আর সবশেষে, দিনের শেষে প্রতি রাতে সব ক্ষোভ ভুলে গিয়ে একে অপরকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস করতে হবে। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের শেষ মডিউলে, নির্দেশিত অনুশীলন বা গাইডেড প্র্যাকটিস। চলুন কিছু হাতে কলমে অনুশীলন দেখা যাক। উত্তপ্ত পরিস্থিতিতে ঠিক কী বলা উচিত তার একটা স্ক্রিপ্ট যদি থাকে কেমন হয়? এই অ্যাক্টিভ লিসেনিং স্ক্রিপ্টটি একটি সত্যিকারের গেম চেঞ্জার। নেতিবাচক আক্রমণ না করে যদি বলা যায়, আমি বুঝতে পারছি অমুক কাজের জন্য আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আসলে আমার উদ্দেশ্য ছিল এইটা, তাহলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতির উত্তেজনা কমে যায়। এটি মূলত নেতিবাচক চিন্তাকে পাল্টে দিয়ে সঙ্গীর চাহিদার প্রতি সহানুভূতি বা এমপ্যাথি দেখানোর একটি সরাসরি ও দারুণ কার্যকরী উপায়। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ক্ষমা চাওয়ার সঠিক উপায়টি কি? চলুন একটি রোল প্লে ডেমনস্ট্রেশনের কথা ভাবি। একজন মধ্যস্থতাকারী কিভাবে একটি ক্ষমা প্রার্থনা সেশন পরিচালনা করেন? শুধু সরি বলাই কিন্তু যথেষ্ট নয়, নিজের কাজের পুরো জবাবদিহিতা স্বীকার করতে হবে, সঙ্গীর অনুভূতির জায়গাটা গভীরভাবে বুঝতে হবে এবং দুজনে মিলে এমন কিছু অভিন্ন মূল্যবোধ বের করতে হবে যা হারানো আস্থাকে ফিরিয়ে আনবে। প্রয়োজনে একটি লিখিত আপোসনামা বা রিকনসিলিয়েশন এগ্রিমেন্ট তৈরি করা যেতে পারে, যা দুজনের জন্যই স্বস্তিদায়ক হবে। এবার একটা চমৎকার মেন্টাল এক্সারসাইজের কথা বলি। সাময়িকভাবে নিজেদের অবস্থান থেকে সরে এসে একদম সঙ্গীর জায়গায় দাঁড়িয়ে পুরো ঝগড়ার ঘটনাটি কল্পনা করা। সঙ্গীর চোখ দিয়ে যখন নিজের রাগ বা জেদকে দেখা হয়, তখন এমপ্যাথি বা সহানুভূতি তৈরি হতে বাধ্য। এটি কোনো কঠিন সময়ে একে অপরকে বোঝার এক অসামান্য কৌশল। শুধু সমস্যা হলেই যে সমাধান খুঁজতে হবে তা তো নয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধী তো ভালো, তাই না? প্রতিদিন একসাথে কিছু সময় প্রার্থনা করা বা ভালো বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা মানসিক প্রশান্তি বজায় রাখতে দারুণ সাহায্য করে। এই ছোট ছোট প্রতিরোধমূলক আধ্যাত্মিক অভ্যাসগুলোই কঠিন সময়ে আবেগ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করে।
আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেবার আগে ভাবার মতো একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করতে চাই। দাম্পত্য জীবনের প্রতিটি কলহ বা পরীক্ষাই হলো একটি টার্নিং পয়েন্ট। এই পরীক্ষা কি সম্পর্কে ফাটল ধরাবে, নাকি ধৈর্য এবং এমপ্যাথিকে একটি সক্রিয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে এমন এক বন্ধন গড়ে তোলা হবে যা সারা জীবন অটুট থাকবে? সিদ্ধান্তটি কিন্তু সম্পূর্ণ নিজেদের হাতে। আশা করি আজকের এই আলোচনাটি জটিল মুহূর্তগুলোতে সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।